দুর্গাপূজা এসে গেল। আপনাদের সকলকে জানাই শুভ দুর্গাপূজার আগাম প্রীতি এবং শুভেচ্ছা। ছোটবেলার কথা খুব মনে পড়ছে। গ্রামে গ্রামে সোনার রোদে মাটির বাড়ির দেওয়ালে এলামাটি দেওয়া, দেওয়ালে আলপনা আঁকা, ঠাকুরের এক মাটি দো মাটি, ধীরে ধীরে প্রতিমার আদলটি ফুটে উঠত। ঘরে ঘরে নারকেল নাড়ু, শিরিন নাড়ু তৈরির ধুম। এভাবেই মনে পড়ে গেল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রতিমা গল্পটি। সত্যি সেদিনগুলো কি অদ্ভুত ছিল। অনেক ভালো লাগার মধ্যেও সমাজে অনেক ক্ষত ছিল, মেয়েদের কত কষ্ট ছিল। সমাজের প্রবল চাপে আবাহনের আগেই কত প্রতিমা বিসর্জন হয়ে যেত। এমনই এক মন খারাপের গল্প লেখক কি মুন্সিয়ানায় ফুটিয়ে তুলেছেন। আসুন আনন্দময়ীর আবাহনের আগে আপনাদের একটু মন খারাপ দিয়ে যায়, এক অন্য ধরনের প্রতিমার গল্প বলি। শুরু করছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প প্রতিমা। ভাদ্র মাসের মাঝামাঝি সময়। আকাশে মেঘের বর্ষার সেই ঘন ঘোর রূপ আর নেই। মেঘের রং ফিরিতে আরম্ভ করিয়াছে, রৌদ্রের রঙেরও পরিবর্তন দেখা দিয়াছে। গত বৎসরের অনাবৃষ্টি আর অজন্মার পর এবার বর্ষা হইয়াছে ভালো। মাঠে ধানের রং কসকসে কালো, আর ঝাড়ে গোছেও বেশ সুন্দর পরিপুষ্ট। দেশে একটা প্রশান্ত ভাব। গৃহস্থ বাড়িতে পূজার কাজ পড়িয়া গিয়াছে। মাটির গোলা গুলিয়া ঘর নিকানোর কাজটাই প্রথমে আরম্ভ হইয়াছে। ওইটাই হলো মোটা কাজ আর হাঙ্গামারও কাজ। তাহার পর খড়ি আর গিরিমাটি দিয়া দুয়ারের মাথায় আলপনা দেওয়া আছে, খই মুড়ি ভাজা আছে, মুরকির নাড়ু ভিয়ান আছে। পূজার কাজের কি অন্ত আছে? চাটুর্যে বাড়ির গিন্নি বলেন, মার মেয়ের হলো 10 হাত, তার সঙ্গে আছে আবার মেয়ে ছেলে সাঙ্গ পাঙ্গ। আমরা 2 হাতে উজ্জুক করে কি কুলিয়ে উঠতে পারি? আজ চাটুর্যে বাড়িতে প্রথম মাটির ছোঁচ পড়বে। চণ্ডীমণ্ডপে কারিগর আসিয়া গিয়াছে। প্রতিমাতে আজ প্রথম মাটি পড়িবে। বালতিতে করিয়া রাঙামাটি গোলা হইয়াছে। বাড়ির বউ আর ঝিউরি মেয়েরা গাছ কোমর বাঁধিয়া হাতে সোনার অলঙ্কারের ওপর ন্যাকড়া জড়াইয়া বসিয়া আছে। প্রতিমাতে মাটি পড়িলেই হয়। গিন্নি বলিলেন, ওরে যা তো কেউ দেখে আয় তো দেখি, দেরি কত? ছেলেগুলো সব গেল কোথায়? একটি মেয়ে বলিল, সব গিয়ে ঠাকুর বাড়িতে বসে আছে। সত্যই সব ছেলে তখন চণ্ডীমণ্ডপে ভিড় জমাইয়া বসিয়াছিল। বুড়া মিস্ত্রি কুমারিস তখন লম্ফঝম্প করিয়া চৌকিদারের সঙ্গে বকাবকি করিতেছিল। বলে, তোর বৃত্তিগুলো কি আমাকে দিবি? আমি তোর কাজ করব কেন শুনি? চৌকিদার কালাচাঁদ বলিল, ওই দেখো, আগ করো কেন গো? মাটি আনতে গেলে কেউ দেয় নাকি? বলে গাল দিয়ে ভূত ভাগিয়ে দেবে না? বলি রাত্রিরে হাঁক দিতে বেরিয়ে নুকিয়ে খানিকটা আনতে পারো না? না হাঁকি দাও না রাত্রিরে। ওই দেখো কি বলে, দেখো, হাঁক না দিলে হয়? একবার করে তো বেরুতেই হয়। তা তুমি যে আজ আসবে তা কি করে জানবো বলো? ভুল হয়ে গেছে। চাটুর্যে গিন্নি বাহিরের দরজায় দাঁড়িয়া বলিলেন, কুমারিস, বলি হলো তোমার? মেয়েরা যে গোলাগুলে বসে আছে গো, দিন রাত খালি বক বক। শীর্ণ খর্বাকৃতি মানুষ কুমারিস। হাত পাগুলি পুতুল নাচের পুতুলের মতো সরু, তেমনি দ্রুত ক্ষিপ্র গতিতে নড়ে, আর চলেও সে তেমনি খড়গতিতে। কুমারিস গিন্নিমায়ের কথা শেষ হইবার পূর্বেই তারস্বরে চিৎকার করিয়া আরম্ভ করিল, আর বলেন কেন মা, কালাচাঁদকে নিয়ে আমি আর কাজ করতে পারবো না।
কোনো উদ্যোগ নাই, মাথা নাই, মুন্ডু নাই, হাত নাই, পা নাই, আমি আর কি করব বলুন তো। বলিতে বলিতেই সে গিন্নিমায়ের নিকটে আসিয়া গড় হইয়া একটি প্রণাম করিয়া একেবারে প্রশান্ত কণ্ঠস্বরে বলিল, তারপরে ভালো আছেন তো মা? ছেলেপিলেরা সব ভালো আছে তো? বাবুরা সব ভালো আছেন? দিদিরা বৌমারা সব ভালো আছেন? গিন্নিমা হাসিয়া বলিলেন, হ্যাঁ হ্যাঁ, সব ভালো আছে। তোমার বাড়ির সব ছেলেপিলে? কথা কাড়িয়া বলা কুমারীশের অভ্যাস। সে আক্ষেপপূর্ণ কণ্ঠে আরম্ভ করিল, আর বলেন কেন মা, হাম, পেটের অসুখ, জ্বর সব পৈলট্ট খেলছে মা, ডাক্তার বদ্যিতে ফকির করে দিলে। তারপর আবার অত্যন্ত প্রশান্তভাবে সে বলিল, শুনলাম ছোটবাবু এসেছেন ফিরে, বড় আনন্দ হলো। তা এইবার বৌমাকে নিয়ে আসুন না, সব ঠিক হয়ে যাবে। ছেলে মানুষ, বুদ্ধির দোষে একটা, তা সব ঠিক হয়ে যাবে। গিন্নিমা সমস্ত প্রসঙ্গটা চাপা দিয়ে বলিলেন, তোমার আর দেরি কিসে শুনি? বউরা মেয়েরা গোলা দিয়ে চান করবেই বা কখন, আর খাবেই বা কখন? কুমারীশ বলিল, আর দেরি কি, সব ঠিক হয়ে গিয়েছে, কেবলে বেশ্যের আঙনের মাটি লাগে কি না তাই। সঙ্গে সঙ্গে কণ্ঠস্বর তাহার পঞ্চমে উঠিয়া গেল, তাই শুধুন কেন ওই বেটা বাউরিকে যে মাটি কই, বাবু ভুলে গিয়েছেন। এ আমি কি করি বলুন দেখি? যাই, আমি আবার ডেকে নিয়ে আসি। উদ্যোগ নাই, আয়োজন নাই, আমারই হয়েছে এক মরণ। বলিয়া সে অত্যন্ত দ্রুতবেগে এবং অনুরূপ দ্রুত কণ্ঠে বকিতে বকিতে ওই মাটির সন্ধানে পথ ধরিল। আমারই হয়েছে এক দায়, যাই এখন কোথা পাই বেশ্যের বাড়ি দেখি। হারামজাদা বাউরি বলে গাল দেবে। আরে গাল দেবে কেন? কই, আমাকে গাল দেয় না কেন? যত সব। দক্ষিণে তো সেই মামুলি 12 টাকা। 12 টাকায় কি মাটা কিনে নিয়েছে আমার? পারবো না, জবাব দিয়ে দেব। খাতির কিসের রে বাপু? গণ্ডগ্রাম হইল পল্লীগ্রাম। এখানে শহর বাজারের মতো প্রকাশ্যভাবে ব্যবসায় অবলম্বন করে কোনো রূপোপজীবিনী বাস করে না। তবে নিম্ন শ্রেণীর জাতির মধ্যে কলঙ্কিনীর অভাব নাই। গ্রামের পূর্ব উত্তর কোণাংশে ডোমপল্লী। সেই ডোমেদের পুরুষরা করে চুরি, আর মেয়েরা করেন দেহ লইয়া বেশাতি। মা বাপ লইয়া সংসারের গৃহাচ্ছাদনের আবরণ দিয়া প্রকাশ্যেই তাহারা সব করিয়া থাকে। কুমারী সেই ডোমপল্লীতে প্রবেশ করিয়া ডাকিল, বলি, কয় গো সব দিদিরা, সব কই? কই গেলি রে, কোথা গো সব? অদূরে একটি গাছতলায় 4-5টি মেয়ে জটলা করিয়া বসিয়া হি হি করিয়া হাসিয়া উহার গায়ে ঢলিয়া পড়িতেছিল। কুমারীশের কণ্ঠস্বরে ধ্বনিতে সকলে চকিত হইয়া ফিরিয়া চাহিল। একজন বলিয়া উঠিল, ওলো, সেই পোড়ার মুখ আইছিল, সেই মিস্ত্রি মাটি নিতে আইছে, সে মুখ পোড়া। বলিতে বলিতে সে হাসিয়া ভাঙিয়া পড়িল। সঙ্গে সঙ্গে অপর সকলেও উচ্ছ্বসিত কৌতুকে হাসিয়া একটা মত্ত কলরোল তুলিয়া দিল। এই যে সব বসে রয়েছিস, তারপর সব ভালো আছিস তো দিদিরা? রং নিয়ে আসিস, যাস সব যাস। এবার ভাদু কেমন করে দিয়েছিলাম তা বল। কুমারীশ এক মুঠা মাটি সংগ্রহ করিয়া লইয়াই তাহাদের কাছে আসিয়া দাঁড়াইল। একটা মেয়ে কৃত্রিম রাগ দেখাইয়া বলিয়া উঠিল, মাটি নিতে আইছো বুঝি তুমি? কেনে তুমি লিবে শুনি? লে লে, কেড়েলে মুখ পোড়ার হাত থেকে, লে কেড়েলে। কুমারীশ একরূপ ছুটিয়ায় পথে নামিয়া অত্যন্ত খড়বেগে চলিতে আরম্ভ করিয়া বলিল, প্রতিমে হবে দিদি, প্রতিমে হবে, যেও যেও সব, রং দেব, তুলি দেব, যেও সব, পদ্ম আঁকবে দৌড়ে। মেয়েরা আবার হাসিয়া ভাঙিয়া পড়িল। একজন বলিল, ধর ধর বুড়োকে ধর। একজন বলিল, সবাইকে রং দিতে হবে কিন্তু। কুমারীশ চলিতে চলিতেই ঘন ঘন ঘাড় নাড়িতে নাড়িতে বলিল, হ্যাঁ হ্যাঁ, সেই রং দেবার সময় সে একটা বাঁকের মুখে অদৃশ্য হইয়া গেল। চাটুর্যে বাড়িতে মেয়েরা উলুধ্বনি দিয়া গোলা দেওয়া আরম্ভ করিল। মেয়েদের মধ্যে সে এক আনন্দের খেলা।
গোলা দেওয়ার নাম করিয়া এ উহাকে কাদা মাখাইবে, নিজেও ইচ্ছা করিয়া মাখিবে। বেলা 2 প্রহর 2.5 প্রহর পর্যন্ত কাদা মাখামাখি করিয়া ঘাটে গিয়া মাথা ঘষিয়া জল তোলপাড় করিয়া তবেই ফিরিবে। সমস্ত বৎসরের মধ্যে তাহাদের এ একটা পরম প্রত্যাশিত উৎসব। বাড়ির বড় মেয়ে একটা টুলের ওপর দাঁড়াইয়া গোলার প্রথম ছোপটা দেওয়ালে টানিয়া দিবার সঙ্গে সঙ্গে মেজ মেয়ে বড় ভাতৃজায়ার গায়ে কাদা ছিটাইয়া দিয়া বলিল, তোমার মুখে গোলা দিয়ে নিকুতে হবে আগে, তুমি বাড়ির বড় বউ। বড় বউ কিন্তু প্রতিশোধে মেজ ননদের গায়ে কাদা দিল না। সে বড় ননদের গায়ে গোলা ছিটাইয়া দিয়া বলিল, তারপর ভাই বাড়ির বড় মেয়ে। বড় মেয়ে হাতের কাদা গোলা ন্যাকড়ার নেতাটা থপ করিয়া মেজ বউয়ের মুখের ওপর ফেলিয়া দেয়া বলিল, তারপর আমাদের মেজ গিন্নি। মেজ বউ টুলের ওপর বড় ননদের দিকে মুখ করিয়া মুখখানি বেশ উঁচু করিয়াই ছিল। ন্যাকড়ার নেতাটা থপ করিয়া আসিয়া তাহার মুখের ওপর যেন সাঁটিয়া বসিয়া গেল। পরম কৌতুকে সকলে হো হো করিয়া হাসিয়া উঠিল। ঠিক এই সময়ে একটি সুন্দরী তরুণী আসিয়া কাদা গোলা লইয়া মেজ ননদের গায়ে ছিটাইয়া দিয়া বলিল, তোমায় কেউ দেয়নি বুঝি? মেয়েদের হাসি কলরল থামিয়া গেল। পরস্পরের মুখের দিকে চাহিয়া সকলে যেন বিব্রত হইয়া উঠিল। মেয়েটি বলিল, আমাকে বুঝি ডাকতে নেই বড়দি? আমি বলে কত সাত করে বসে আছি। বড় বউ বলিল, ছোট বউ, তুমি ভাই মাকে জিজ্ঞাসা করে কাদায় হাত দাও। মাকে জিজ্ঞাসা করিতে হইল না, চাটুর্যগিন্নি নিজেই আসিয়া পড়িয়াছিলেন। তিনি ছোট বউকে সেখানে দেখিয়া বলিলেন, তুমি কাদায় হাত দিও না বৌমা, অমূল্য দেখলে অনর্থ করবে মা, কেলেঙ্কারির আর বাকি থাকবে না, তুমি সরে এসো। ছোট বউয়ের মুখখানি ম্লান হইয়া গেল। সে একটা দীর্ঘশ্বাস ফেলিয়া সরিয়া আসিয়া একপাশে দাঁড়াইয়া রহিল। মেয়েদের কলরবের উচ্ছ্বাসে পূর্বেই ভাটা পড়িয়াছিল, তাহারা এবার কাজ করিবার জন্য ব্যস্ত হইয়া উঠিল। বড় মেয়ে অত্যন্ত বিরক্তি ভরে বলিল, সেই থেকে একটা বই নেতা দেওয়ালে উঠল না, নে নে নেতা দে না, বড় বউ। ঠিক সেই সময়েই কুমারীশ চিৎকার করিতে করিতে আসিয়া বলিল, টুল নাই, মোড়া নাই, আমি কি তাল গাছে চড়ে মাটি দেব? কই গিন্নিমা কই? একটা টুল চাই যে মা, একটা টুল না হলে আমি তো এই 1.5 হাত মানুষ। বাড়ির চারিদিকে অনুসন্ধান করিয়া গিন্নিমা বলিলেন, আর একটা টুল আবার গেল কোথায় তুমি জানো বড় বৌমা? কুমারীশ বিস্ময় বিমুগ্ধ দৃষ্টিতে ছোট বউয়ের মুখের দিকে চাহিয়া বলিল, এই বৌমাটি কে গিন্নিমা? গিন্নিমা বিরক্ত হইয়া বলিলেন, ছোট বৌমা। ছোট বৌমা, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন মা? ছি, বারবার বলে তোমাকে পারলাম না, যাও ওপরে যাও। ছোট বউ ঘোমটাটা টানিয়া দেয়া ধীরে ধীরে চলিয়া গেল। কুমারীশ বলিল, ইনি আমাদের ছোট বৌমা? আহা হা হা হা, এ যে সাক্ষাৎ দুর্গা ঠাকুরুন গো। এমন চেহারা তো আমি দেখি নাই। আহা হা হা হা, এমন লক্ষ্মী ঘরে থাকতে ছোটবাবু আমাদের, ছি 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 ছি। গিন্নিমা অত্যন্ত বিরক্ত হইয়া বলিলেন, কুমারীশ, তুমি এসেছ প্রতিমে করতে, তোমার ওসব কথায় কাজ কি বাপু? বড় বৌমা, টুল আর একটা গেল কোথায়? কুমারীশ বারবার ঘাড় নাড়িয়া অপরাধ স্বীকার করিয়া বলিল, তা বটে, আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ তা বটে, আমাদের ও কথায় কাজ কি? তা বটে, তা আপনি ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। হা 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 হা, এমন মুখ তো আমি। বাধা দিয়া গিন্নিমা বলিলেন, তুমিও যাও কুমারীশ, আমি টুল পাঠিয়ে দিচ্ছি। দাঁড়িয়ে গল্প করো না, যাও আপনার কাজ করো গে। আগে হ্যাঁ, এই যে আমার বলে কত কাজ পড়ে আছে, 27খানা প্রতিমে নিয়েছি, আমার বলে মরবার অপশন নেই। কুমারীশ যে উচ্ছ্বসিত হইয়া বলিয়াছিল, হা হা হা, এই যে সাক্ষাৎ দুর্গা ঠাকুরুন গো। সে কথাই অতিরঞ্জন নয়, তবে উচ্ছ্বাসটা হয়তো অশোভন হইয়াছিল। চাটুর্যে বাড়ির ছোটু বধূটি সত্যই অত্যন্ত সুন্দরী মেয়ে, সকলের চেয়ে সুন্দর তাহার মুখশ্রী।
বড় বড় চোখ, বাঁশির মতো নাক, নিটোল দুইটি গাল আর ছোট্ট কপালখানি। কিন্তু চিবুকের গঠনভঙ্গিটি সর্বোত্তম। ওই চিবুকটি মুখখানিকে অপরূপ শোভন করিয়া তুলিয়াছে। কিন্তু এত রূপের অন্তরালে লুকোনো ছিল মেয়েটির দগ্ধ ললাট। তাহার এমন শুভ্র স্বচ্ছ রূপের অন্তরালে নির্মল জলতলের পঙ্কস্তরের মতো সেই ললাট যেন চোখে দেখা যাইত। 5 বৎসর পূর্বে ছোট বধূ যমুনার বয়স যখন 12, সে তখন সবে বাল্যজীবনের অনাবৃত সবুজ খেলার মাঠ হইতে কৈশোরের কুঞ্জবনে প্রবেশ করিয়াছে। তখনই তাহার এ বাড়িতে ছোট ছেলে অমূল্যের সাথে বিবাহ হয়। অমূল্যের বয়স তখন 24। বাড়ির অবস্থা সচ্ছল, খানিকটা জমিদারিও আছে। তাহার উপর মায়ের সর্বকনিষ্ঠ সন্তান, সুতরাং তাহার স্বেচ্ছাচারী হইবার পক্ষে কোনো বাধা ছিল না। সকাল হইতে সে কুস্তি মুগুর লাঠি লইয়া কাটাইয়া 10 রুটি অথবা পরোটা খাইয়া বাহির হইত স্নানে। পথে সাহাদের দোকানে খানিকটা খাঁটি গিলিয়া লইয়া স্নানান্তে বাড়ি ফিরিত বেলা 2টার পর। তারপর আহার এবং নিদ্রা। সন্ধ্যায় আবার বাহির হইয়া ফিরিত 12টায় অথবা আরও খানিকটা পরে। তখন সে আর বাড়ির দুয়ার খুঁজিয়া পাইত না। মা তাহার জাগিয়া বসিয়া থাকিতেন। গ্রামেও তাহার বিরুদ্ধে অভিযোগের অন্ত নাই। আজ ইহাকে প্রহার, কাল তাহার মাথা ফাটাইয়া দেওয়া, কোনোদিন বা কাহারও গৃহে অনধিকার প্রবেশ প্রভৃতি নানা ধরনের বহু অভিযোগ। এই সময়ে প্রথম পক্ষ বিয়োগের পর খুঁজিয়া পাতিয়া এই সুন্দরী যমুনার সহিত তাহার বিবাহ হইল। কিন্তু ফুলশয্যার রাত্রে সে যমুনাকে নির্মমভাবে প্রহার করিয়া বাড়ি হইতে বাহির হইয়া গেল। কয়দিন পরই গেল গঙ্গা স্নান করিতে। সেখানে এক যাত্রিনীর ওপর পাশবিক অত্যাচার করার জন্য অত্যাচারীকে হত্যা করার অপরাধে তাহার কয় বৎসরের জেল হইয়া যায়। তারপর এই মাসখানেক পূর্বে অমূল্য বাড়ি ফিরিয়াছে। সঙ্গে সঙ্গে যমুনাকেও আনা হইয়াছে। 5 বৎসর পূর্বে সেদিন এজন্য চাটুর্যে বাড়ির মাথাটা লজ্জায় মাটিতে নত হইয়া পড়িয়াছিল। কিন্তু ধীরে ধীরে সেই লজ্জা বেশ সহিয়া গিয়াছে। মাটিতে যে মাথা ঠেকিয়াছিল সেই মাথা আবার ধীরে ধীরে উঠিয়াছে। এখন অমূল্যকে লইয়া শুধু অশান্তি আর আশঙ্কা। অশান্তি সহ্য হয়, কিন্তু আশঙ্কার উদ্বেগ অসহনীয়। পাছে সে আবার কিছু করিয়া বসে, এই আশঙ্কাতেই সকলে সারা হইয়া গেল। সকলে আশঙ্কা করিয়াই খালাস। কিন্তু সেই আশঙ্কা নিবারণের দায়িত্ব ওই বধূটির ওপর আসিয়া পড়িয়াছে। তাই বধূটির প্রতি সতর্কবাণীর আর অন্ত নাই। অহরহ তাহাকে সকলে সেই কথা স্মরণ করাইয়া দেয়। যমুনা ভয়ে ঠকঠক করিয়া কাঁপে। কুমারীশ রাত্রেও প্রতিমার গায়ে মাটি ধরাইতেছিল। তাহার ভাইপো যোগেশ হ্যারিকেনের লণ্ঠনটি উঁচু করিয়া ধরিয়া দাঁড়াইয়াছিল। কুমারীশ প্রতিমার গায়ে মাটি দিতে দিতেও ভাবিতেছিল ওই বধূটির কথা। মেয়েটিকে তাহার বড় ভালো লাগিয়াছে। আহা, এমন সুন্দর মেয়ে, আর তাহার কিনা এমন স্বামী। সে এ বাড়িতে বহুদিন প্রতিমা গড়িতেছে। ওই ছোটবাবুকে সে ছোট ছেলেটি দেখিয়াছে। এইখানেই সে এমনই করিয়া প্রতিমাতে মাটি দিত, আর ছোট ছেলেটি বলিত, দেবে না মিস্ত্রি, দেবে না? সে বলিত, দেব গো দেব। কবে দেবে? কাল কাল। না, আজই দাও ও মিস্ত্রি। হ্যাঁ বাবু, এই ঠাকুর তো তোমারই, আবার কার্তিক দিয়ে কি হবে? না, আমায় কার্তিক গড়ে দাও। সে হাসিয়া বলিত, বাবু আমাদের খ্যাপা বাবু। সেই ছেলে এমন হইয়া গেল। গেল গেল, কিন্তু এমন সুন্দর মেয়ে। মিস্ত্রির চোখের সম্মুখে প্রতিমার মতো মুখখানি যেন জল জল করিতেছে। সে স্থির করিল, ছোটবাবুর সঙ্গে দেখা হইলে হয়, সে তাহাকে বেশ করিয়া বলিবে। যোগেশ বলিল, কাকা, রাত হলো অনেক, আজ আর থাকুক। কুমারীশ অত্যন্ত চটিয়া উঠিল। থাকুক? কালও একবেলা এইখানেই কাটুক নাকি? বলি প্রতি মেজে 27খানা, তা মনে আছে? যোগেশ ক্লান্তভাবে বলিল, তা হোক কেনে, ওই দেখো চৌকিদার হাঁক দিচ্ছে। হাতের কাদার তালটা থপ করিয়া ফেলিয়া দিয়া কুমারীশ বলিল, ওই নে ওই নে,
মর্গা মর্গা যে তোরা দেখে নিগে বুঝে নিগে সব, আমি আর কিছু পারবো না। সে উঠিয়া আসিয়া বালতির জলে হাত ডুবাইয়া খলখল করিয়া ধুইতে আরম্ভ করিল। অপ অপ এও অপ। রাত্রির নিস্তব্ধতা ভেদ করিয়া শব্দ উঠিতেছিল। দৃপ্ত এবং উচ্চ কণ্ঠে শাসন বাক্য ধ্বনিত হইতেছে। কুমারী অকস্মাৎ অত্যন্ত খুশি হইয়া উঠিল, বলিল, তাই তো রে, চৌকিদারি বটে। খুব বলেছিস বাবা, রাত অনেক হয়েছে রে। রাত একেবারে সনসন করছে। নে একবার তামুক সাজ দেখি। যোগেশ তামুক সাজিতে বসিল। অপ অপ কোন হ্যাঁ উল্লুক। কুমারী চমকিয়া উঠিল। লণ্ঠনের আলোতে সভয়ে দেখিল অসুরের মতো দৃঢ় শক্তিশালী এক জোয়ান সম্মুখে দাঁড়াইয়া। চোখ দুইটা অস্থির, পা টলিতেছে। হাতের শক্ত বাঁশের লাঠিগাছাটি মাটিতে ঠুকিয়া সে প্রশ্ন করিতেছে, উল্লুক। মুহূর্তে সে চিনিল চাটুজ্জে বাড়ির ছোটবাবু, কিন্তু তাহার সেই মূর্তি দেখিয়া ভয়ে তাহার প্রাণ কাঁপিয়া উঠিল। সে অতি ভক্তিভরে প্রণাম করিয়া বলিল, ছোটবাবু প্রণাম, ভালো আছেন? লণ্ঠন, প্রতিমা, মাটি এবং কুমারীশকে একসঙ্গে দেখিয়া ছোটবাবুর মনে পড়িল। সে বলিল, মিস্ত্রি, তুমি মিস্ত্রি? কৃতার্থ হইয়া কুমারীশ বলিল, আজ্ঞে হ্যাঁ, কুমারীশ মিস্ত্রি। লণ্ঠনের আলোটা তুলিয়া ধরিয়া বেশ করিয়া কুমারীশকে দেখিয়া বলিল, এ স্লাই ফক্স মেট হেন। স্লাই ফক্স মানে খ্যাকশিয়ালি। মাটি দিচ্ছ? বেশ। মা জগদম্বা, মাগো মা। মিস্ত্রি তাহাকে খুশি করিবার জন্যই আবার বলিল, শরীর ভালো আছে তো ছোটবাবু? শরীর শরীর নশ্বর শরীর, আয়রন ম্যান, লোহার শরীর। দেখো দেখো। বলিয়া সে এবার তাহার ব্যায়ামপুষ্ট দৃঢ় পেশি একখানা হাত বাহির করিয়া মুঠি বাঁধিয়া আরও শক্ত করিয়া মিস্ত্রির সম্মুখে ধরিল। দেখো, টিপে দেখো। অপ। মিস্ত্রি সভয়ে শিহরিয়া উঠিল। অমূল্য নিজের হাতের লাঠিটা প্রসারিত হাতখানায় আঘাত করিয়া বলিল, টমটম চালা দেগা, টমটম। এই পেতে দিলাম হাত, চালিয়ে দাও টমটম। কুমারী অবাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিল। ওদিকে পুকুরটার পাড়ে বাঁশবনে বাতাসের বেগে বাঁশগুলি দুলিয়া পরস্পরের সহিত ঘর্ষণ করিয়া শব্দ তুলিতেছিল। ক্যাঁ ক্যাঁ ক্যাট ক্যাট, নানা প্রকার শব্দ। অমূল্য লাফ দিয়া হাঁকিয়া বলিল, অপ কোন হ্যাঁ? ও। বাঁশবনের শব্দ থামিল না। বায়ুপ্রবাহ তখনও সমান তালে বহিতেছিল। অমূল্য হাতের লাঠি গাছখানা আস্ফালন করিয়া বলিল, ভূত। মিস্ত্রি বলিল, আগে না, বাঁশ। আলবাত ভূত, কিংবা ছেনার লোক ইশারা করছে। তারপর অত্যন্ত আস্তে সে বলিল, সব খারাপ হয়ে গিয়েছে, সব চরিত্র খারাপ। ওই শালা যদ শালা বাঁশি বাজায়, শালা কেষ্ট হবে, শালা মারে ডাঙ্গা। বাতাসের প্রবাহটা প্রবলতর হইয়া উঠিল। সঙ্গে সঙ্গে বাঁশের শব্দও বিচিত্রতর এবং উচ্চতর হইয়া বাজিতে আরম্ভ করিল। অমূল্য ক্ষিপ্ত হইয়া লাঠিখানা লইয়া সেই দিকে চলিল। অপ অপ, আমাকে ভয় দেখাও শালা, শালা ভূত। আও আও, চালাও। অপ। মিস্ত্রি অবাক হইয়া অমূল্যকেই দেখিতেছিল। সহসা সে এক সময় ঊর্ধ্বলোকে, বোধ করি দেবতার উদ্দেশ্যেই দৃষ্টি তুলিয়া গিয়া দেখিল পুণ্যলোকের অন্ধকারের মধ্যে আলোকের দীর্ঘ ধারা ভাসিতেছে। সে দেখিল সম্মুখেই চাটুজ্জে বাড়ির কোঠার জানালায় আলো জ্বালিয়া জানালার শিক ধরিয়া দাঁড়াইয়া ছোট বধূটি।
আলোক ছটায় তাহাকে যে কেউ দেখিতে পাইবে, সে খেয়াল বোধ করি তাহার নাই। সে উপরের আলোক শিখা জ্বালিয়া নিচে অমূল্যের সন্ধান করিতেছে। কুমারীশ বিষণ্ণ অথচ বিমুগ্ধ দৃষ্টিতে বধূটির দিকে চাহিয়া রহিল। বাঁশের বনে তখন অমূল্য যুদ্ধ আরম্ভ করিয়া দিয়াছে। অপ অপ আও আও বলিয়া হাঁক মারিতে মারিতে ঠকাঠক শব্দে বাঁশের উপর লাঠি দিয়া আঘাত আরম্ভ করিল। যোগেশ আসিয়া কুমারীশের হাতে হুকাটি দিয়া বলিল, চলো, টানতে টানতেই চলো বাপু, যে মশা বাবা, এ যেন চাক ভেঙেছে, গা হাত পা ফুলে উঠল। কুমারীশ চকিত হইয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, ও গো বৌমা, গিন্নিমাকে ডেকে দাও বরং। ও কি? অত্যন্ত ক্ষিপ্র বেগে আলোটা সরিয়া গেল, সঙ্গে সঙ্গে জানালাটাও বন্ধ হইয়া গেল। কুমারীশ বলিল, ও গো, ও ছোটবাবু, ও ছোটবাবু। ছোটবাবুর কানে সে কথার শব্দ প্রবেশই করিল না। সে তখনও সমানে বাঁশবনের সহিত যুদ্ধ করিতেছে। যমুনার জীবন নিজের কাছে যে কতখানি অসহনীয় সে যমুনাই জানে, কিন্তু তাহার বহিঃপ্রকাশ দেখিয়া কিছু বোঝা যায় না। শরতের চঞ্চল চাঁদের মতো তখনই তাহার মুখ মেঘে ঢাকিয়া যায়, আবার তখনই সে উজ্জ্বল চাঞ্চল্যে হাসিয়া ওঠে। কিন্তু কুমারীশ মিস্ত্রি তাহার জন্য বেদনার সীমা রহিল না। সে মনে মনে হাই হাই করিয়া সারা হইল। দিন বিশেক পরে প্রতিমাতে দুমৃত্তিকা অর্থাৎ তুষ মাটির ওপরে কালো মাটি আর ন্যাকড়ার প্রলেপ লাগাইয়া মুখ বসাইয়া হাতে পায়ে আঙুল জুড়িয়া মাটির কাজ সারিবার জন্য কুমারীশ আসিয়া হাজির হইল। চাটুর্য বাড়িতে তখন পূজার কাজ লইয়া ব্যস্ততার আর সীমা ছিল না। মুড়ি ভাজার কাজ তখন আরম্ভ হইয়া গিয়াছে। পূজার কয়দিনের খরচ আছে, তাহার উপর বিজয়া দশমীর আর একাদশীর দিনের খরচ একটা প্রকাণ্ড খরচ। অন্তত 500 লোক আসিয়া আঁচল পাতিয়া দাঁড়াইবে। বড় বউ, বড় মেয়ে, মেজ বউ প্রকাণ্ড বড় বড় ধামা মুড়ি ভরিয়া ঘরের মধ্যে তুলিতেছে। মেজ মেয়ে ভাঁড়ারের হাঁড়িগুলি বাহির করিয়া ঝাড়িয়া মুছিয়া আবার তুলিয়া রাখিতেছে। নূতন মশলাপাতি ভাণ্ডারজাত হইবে। ছোট বধূটিকে পর্যন্ত কাজে লাগানো হইয়াছে। সে বারান্দার এক কোণে বসিয়া সুপারি কাটিতেছে। কুমারীশ প্রতিমার গায়ে লাগাইবার পুরানো কাপড়ের জন্য আসিয়া উঠানে দাঁড়াইয়া কলরব করিতে আরম্ভ করিল। কয়, গিন্নিমা গেলেন কোথায়? এ কি বিপদ দেখো দেখি, গিন্নিমা গেলেন কোথায় গো? ও গিন্নিমা। মুড়ির ধামাটা কাঁখে করিয়া যাইতে যাইতে বড় বউ বলিল, না বাপু, মিস্ত্রি দেখছি বাড়ি মাথায় করলে, তোমার কি আসতে কথা হয় না নাকি? বড় মেয়ে বলিল, মিস্ত্রি আমাদের পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আসে কি না? ঘোড়া দাঁড়ায় না। কুমারীশ ঈষৎ লজ্জিত হইয়া বলিল, দিদি ঠাকরুন বলেছেন বেশ, ওটা আমার অভ্যেস। আমার শাশুড়িকে বলতে জানেন, বলতো কুমারীশকে নিয়ে পরামর্শ করা বিপদ, পরামর্শ করবে তো লোকে মনে করবে কুমারীশ আমার ঝগড়া করছে। বড় বউ অল্প হাসিয়া বলিল, তা যেন হলো, এখন কি চাই বলো দেখি তোমার? পাচিকা পাঁচুদাসী বলিল, চেঁচিয়ে গা মাথায় করলে যে কুমারীশ। কুমারীশ অত্যন্ত চটিয়া গেল। তোমার ঠাকরুন বড় ট্যাকটেকে কথা, না চেঁচালে এ বাড়িতে জিনিস পাওয়া যায়? পুরনো কাপড় চাই, তা ঠাকরুন না জানে না নাকি? আমার তো বাপু এক জায়গায় বসে হাঁড়ি ঠেলা নয়, 27খানা। বাধা দিয়ে বড় বউ বলিল, সব ঠিক করে রেখেছি বাবা, গোছানো পাট করা সব ঠিক হয়ে আছে। তারপর চারিদিকে চাহিয়া দেখিয়া বলিল, কাকেই বা বলি? ও ছোট বউ, দাও না ভাই, ওই কাঠের সিন্দুকের ওপর ভাঁজ করা আছে 1 পুডলি কাপড়। কুমারীশ তাড়াতাড়ি বড় বধূর নিকট আসিয়া চুপি চুপি বলিল, ও বড় বৌমা, আমাদের ছোট বাবু কি এখনো তেমনই রাত করে আসে? বড় বধূ ভ্রুকুঞ্চিত করিয়া তাহার দিকে চাহিতেই অর্ধপথে সে নীরব হইয়া গেল। বড় বধূ বলিল, কেন বলো তো? এই না, বলি ঘর খাই হলো নাকি? মানে ছোট বৌমা আমাদের সোনার পুতুল। আহা মা, চোখে জল আসে আমার। বড় বউ চুপি চুপি বলিল,
আমাকে যা বললে বেশ করলে, কিন্তু ও কথা আর কাউকে শুধিও না বাপু। মা শুনলে রাগ করবেন, ছোটবাবু শুনলে তো আর রক্ষে থাকবে না। বলিয়াই সে খালি ধামাটি সেইখানেই নামাইয়া নিজেই কাপড় আনিতে অগ্রসর হইল। ইতিমধ্যে ছোট বউই কাপড়ের পুটলিটা বাহির করিয়া আনিয়া দাঁড়াইল। বড় বউ তাহার হাত হইতে পুটুলিটা লইয়া কুমারিসের হাতে দিয়া বলিল, আর যদি লাগে তো মায়ের কাছে এসে চাইবে, আমরা দিতে টিতে পারবো না। ছোট বউ মৃদুস্বরে বলিল, আমাকে মেজ দিদির মতো একটা হাতি গড়ে দিতে বলো না দিদি। কুমারিস উচ্ছ্বসিত হইয়া উঠিল, সে তো আমি দিয়েছি মেজ দিদিমণিকে, দেব দেব, দুটো হাতি গড়ে দেব ক্ষণ, হাতির ওপরে মাউথ শুদ্ধ। বড় বউ বলিল, ছোট বউ তুমি ঘরের ভেতর যাও। কুমারিস যাও বাবা, কাপড় তো পেলে, এবার যাও। কুমারিস কাপড়ের পুডলিটা বগলে করিয়া বাহির হইয়া গেল। চণ্ডী মণ্ডপে তখন ছেলের দল এমন ভিড় জমাইয়া তুলিয়াছে যে যোগেশ এবং আর একজন অত্যন্ত বিব্রত হইয়া উঠিয়াছে। কে একজন মহিষের মুন্ডটা তুলিয়া লইয়া পলাইয়াছে। কুমারিস পিছন হইতে বলিল, মাটি করলে রে বাবা, মাটি করলে, কই কই বিষ কাদা কই, দে দে, সব লাগিয়ে দে, ধর ধর যোগেশ ধর সব। বিষ কাদাকে ছেলেদের বড় ভয়, বিষ কাদা গায়ে লাগিলে নাকি ঘা হয়, আর যা বিশ্রী গন্ধ। ছেলের দল ছুটিয়া সরিয়া গেল। কুমারিস একটা মোটা তুলিতে গোবর আর মাটির তরল গোলা তুলিয়া ছিটাইতে ছিটাইতে বলিল, পালা সব, পালা এখন, সেই হয়ে গেলে আসবি সব। কিন্তু কিছুক্ষণ পরে আবার একটি দুইটি করিয়া জমিতে আরম্ভ করিল। কুমারিস একজনকে বলিল, কয় তামুকান দেখি খানিক। রাত্রে জানালার ওপর আলোটি রাখিয়া যমুনা একা বসিয়াছিল। সমস্ত বাড়ি নিস্তব্ধ। পূজার কাজে সমস্ত দিন পরিশ্রম করিয়া যে যাহার ঘরে শুইয়া পড়িয়াছে, বোধহয় ঘুমাইয়াও পড়িয়াছে। একা ঘরে যমুনা শুইতে বড় ভয় করে। অমূল্য মদ খাইয়া ভীষণ মূর্তিতে আসিলেও সে আশ্বস্ত হয়। মানুষের সাহস পাইয়া শুইবা মাত্র ঘুমাইয়া পড়ে। অমূল্যের অত্যাচার প্রায় তাহার সহিয়া আসিয়াছে। অমূল্যের প্রহারের চেয়ে আদরকে তাহার প্রথম প্রথম বেশি ভয় হইত, সেও তাহার সহিয়া গিয়াছে। কিন্তু রাত্রির প্রথম দিকে এই নিঃসঙ্গ অবস্থায় তাহার ভয়ের আর অন্ত থাকে না। কেবল মনে হয় যদি ভূত আসে। ঘরের দরজা জানালা সমস্ত বন্ধ করিয়া প্রাণপণে চোখ বুজিয়া সে পড়িয়া থাকে। ঘরের মধ্যে আলোটা দপদপ করিয়া জ্বালিয়া দেয়। আজ চণ্ডীমণ্ডপে মিস্ত্রিরা প্রতিমা গড়িতেছে। খানিকটা দূরেও জাগ্রত মানুষের আশ্বাসে সে জানালা খুলিয়া তাহাদের দিকে চাহিয়া বসিয়া আছে। লাগিতেছেও বেশ। উহারা গুজগুজ করিয়া কথা কহিতেছে, কাজ করিতেছে। একজন ছোট মিস্ত্রি কাঠের পীড়ার ওপর মাটির লেচি দ্রুত পাক দিয়া লম্বা লম্বা আঙুলগুলি গড়িতেছে। একজন ছাঁচে ফেলিয়া মাটির গয়না গড়িতেছে, আর কুমারিস প্রতিমার মুখগুলি গড়িতেছে। বাঁশের পাতলা টুকরা দিয়া নিপুণ ক্ষিপ্রতার সহিত ভ্রু চোখ মাটির তালের ওপর ফুটাইয়া তুলিতেছে। ইহার পর মুখের ওপর গঙ্গা মাটির প্রলেপ দিয়া মাজিবে। যমুনা ছেলেবেলায় কত দেখিয়াছে। সিমেন্ট করা মেঝের মতো পালিশ হইবে। বৌমা জেগে রয়েছেন মা? যমুনা চকিত হইয়া উঠিল। মাথার ঘোমটাটা টানিয়া দিয়া সে একটু পাশে সরিয়া দাঁড়াইল। নিজেই একটু জিভ কাটিল। মিস্ত্রি দেখিয়া ফেলিয়াছে। আমি খুব ভালো হাতি গড়ে দেবো একজোড়া, দুটো মাটির বেড়াকেটো এনে দেবো, তারই ওপর রেখে দেবেন। যমুনা সসংকোচে আবার আসিয়া জানালায় দাঁড়াইল। তারপর মৃদুকণ্ঠে বলিল, ব্র্যাকেট দুটোর নিচে দুটো পরি গড়ে দিও, যেন তারাই মাথায় করে ধরে আছে। কুমারিস বলিল, না, দুটো পাখি করে দেবো। পাখি উড়ছে, তারই মাথার ওপর ব্র্যাকেট থাকবে। যমুনা ভাবিতে বসিল কোনটা ভালো হইবে। কুমারিসও নীরবে কাজ করিতে আরম্ভ করিল। কয়েক মিনিট পরেই আবার সে বলিল, আর দুটো ঘোড়াও গড়ে এনে দেবো বৌমা। যমুনা পুলকিত হইয়া বলিল, না, তার চেয়ে বরং দুটো চিংড়ি মাছ গড়ে দিও।
এবার সে ঘোমটাটা সরাইয়া ফেলিল। যা গরম! চিংড়ি মাছ? আচ্ছা, ঘোড়াও আনবো, চিংড়ি মাছও আনবো, কিন্তু শিরোপা দিতে হবে মা। যমুনার মুখ ম্লান হইয়া গেল। সে তাড়াতাড়ি বলিল, তুমি দুটো হাতি এনে দিও শুধু। কেন মা, শিরোপার কথা শুনে ভয় পেলে নাকি? সব এনে দেবো মা, একখানি তোমার পুরনো কাপড় দিও শুধু, আর কিছু লাগবে না। অন্ধকার নিশুতি রাত্রে ধীরে ধীরে ভীত তরুণী বধূটির সহিত মিস্ত্রির এই সহৃদয় আত্মীয়তা গড়িয়া উঠিতেছিল, ওই দেবী প্রতিমার মতোই। অপ অপ, চলে আও, বাপকো বেটা হতো, চলে আও। অমূল্য আসিতেছে। ভীত হইয়া মিস্ত্রি উপরের দিকে চাহিয়া বধূটিকে সাবধান করিতে গিয়া দেখিল অত্যন্ত সন্তর্পণে জানালাটি বন্ধ হইয়া আসিতেছে। সে আপন মনে কাজ করিতে বসিল। মিস্ত্রি। ছোটবাবু, পেন্নাম। ওই শালা রমনা, শালা প্রেসিডেন্ট বাবু, শালা প্রেসিডেন্ট হয়েছে, শালা মারবো এক ঘুষি, শালা ট্যাক্সও নিবে, শালা ফিস্টি করে খাচ্ছে পাটা মাছ পোলাও, শালা হাম দেখ লেঙ্গে। কুমারী চুপ করিয়া রহিল। আজ শটান বাড়ির দরজায় গিয়া অমূল্য বদ্ধ দ্বারে লাথি মারিয়া ডাকিল, এও কোন হ্যাঁ, খোল খোল কেয়ারি। কিছুক্ষণ পরে যমুনার অবরুদ্ধ ক্রন্দনধ্বনি শোনা যায়। অমূল্য মারে এবং শাসন করে, চুপ চুপ বলছি, চুপ। পূজার দিন চারেক পূর্বে কুমারীশ আবার আসিয়া প্রতিমায় রং লাগাইয়া দিয়া গেল। যমুনার আনন্দের আর সীমা রহিল না। কুমারীশ একটা প্রকাণ্ড ডালাই করিয়া ব্র্যাকেট, হাতি, ঘোড়া, চিংড়ি মাছ, একজোড়া টিয়া পাখি পর্যন্ত আনিয়া তাহাকে দিয়া গিয়াছে। মা কিন্তু মুখ ভার করিয়া বলিলেন, অমূল্যকে না বলে এইসব কেন বাপু? তা এখন দাম কি নেবে বলো? কুমারীশ পুলকিত হইয়া বলিল, দাম? এর আবার দাম লাগে নাকি মা? দেখুন দেখি, আমারও তো বউ মাউনি। বড় মেয়ে হাসিয়া বলিল, সুন্দর মানুষকে সবাই সব দেয়, আমরা সব কালো মানুষ কি না? কুমারীশ প্রচণ্ড কলরব করিয়া উঠিল, আপনাকেও এনে দেবো দিদিমণি, দেখুন দেখি দেখুন, আপনি হলেন বড় দিদি। সে দ্রুত পদে পলাইয়া গেল। মা আবার বলিলেন, অমূল্যকে বলো না যেন বৌমা, যা মানুষ। রাত্রে সেদিনও যমুনা জানালায় বসিয়া মিস্ত্রিকে বলিল, ভারী সুন্দর হয়েছে মিস্ত্রি, ভারী সুন্দর। উচ্ছ্বসিত কুমারীশ বলিল, পছন্দ হয়েছে মা? যমুনা পুলকিত মুখে আবার ঘাড় নাড়িয়া বলিল, খুব খুব পছন্দ হয়েছে, হাতি দুটো মেজ দিচ্ছে, অনেক ভালো হয়েছে। তুমি একটু বসো মা, আমি চক্ষু দানটা করে আসি। লক্ষ্মীর হয়েছে, সরস্বতীরও হয়েছে, এবার ঠাকরুনের চোখ মা। যমুনা ওই স্থানটির দিকেই চাহিয়া বসিয়া রহিল। কোন হ্যাঁ, চুরি চুরি করেগা, ছেনালি করেগা, সালা মারেগা ডান্ডা। অপ অপ। কোন কল্পিত ব্যক্তিকে শাসন করিতে করিতে আজ একটু সকালেই অমূল্য আসিয়া উপস্থিত হইল। মা নিষেধ করিয়াছিলেন, কিন্তু যমুনা তাহার খেলনাগুলি না দেখাইয়া পারিল না। তাহার অন্তরও ছিল পুলকিত। তাহার উপর আজ অমূল্য আসিয়া তাহাকে আদর করিয়া বুকে টানিয়া লইল। যমুনা উচ্ছ্বসিত আনন্দে ডালার কাপড়খানা খুলিয়া তাহাকে পুতুলগুলি দেখাইয়া বলিল, কেমন বলো দেখি, খুব সুন্দর নয়? চিংড়ি মাছটা তুলিয়া ধরিয়া অমূল্য বলিল, গলদা হ্যাঁ, মারেগা কামড়। যমুনা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। ঘোড়াটা দেখিয়া অমূল্য বলিল, ক্যা বাত পক্ষীরাজ। যমুনা বলিল, মিস্ত্রি আমাকে এনে দিয়েছে। মিস্ত্রি? স্লাই ফক্স, ওই খ্যাকশিয়ালি। মিস্ত্রি,
সঙ্গে সঙ্গে সে জানালাটা খুলিয়া বলিল, গুড ম্যান, দ্য স্লাই ফক্স ইজ এ গুড ম্যান, আচ্ছা আদমি। সঙ্গে সঙ্গে আবার জানালাটা বন্ধ করিয়া দিয়া যমুনাকে কাছে টানিয়া লইল। লজ্জায়, আক্ষেপে, আশঙ্কায় মায়ের অবস্থাটা হইল অবর্ণনীয়। দারুণ লজ্জায় চণ্ডীমণ্ডপে সমবেত প্রতিবেশীদের সম্মুখে আর মাথা তুলিয়া কথা কহিতে পারিলেন না। কোনো রূপে দেবকার্য শেষ করিয়া পলাইয়া আসিয়া বাঁচিলেন। কিন্তু বাড়িতেও তখন মৃদু গুঞ্জনে ওই আলোচনায় চলিতেছিল। বড় মেয়ে মুখে হাত দিয়া ফিস ফিস করিয়া বলিতেছিল, আর বড় বউ দুই চোখ বিস্ফারিত করিয়া শুনিতেছিল। মা জোর হাত করিয়া বলিলেন, তোমাদের পায়ে পড়ি মা, ও কথা আর ঘেটো না, ছি 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 রে আমার কপাল। বড় বউ বলিল, আমরা চুপ করলে আর কি হবে মা, পাড়াপড়শি তো গা টেপাটেপি করছে। বড় মেয়ে বলিল, মেয়ে মানুষের যা রূপ থাকে তাকে একটু সাবধানে থাকতে হয়, বাড়ির গিন্নিকেও সাবধানে রাখতে হয়। রামায়ণ পড়ো, মহাভারত পড়ো। বাধা দিয়া মা বলিলেন, দোহাই মা চুপ করো, তোমাদের পায়ে ধরছি, অমূল্য শুনলে আর রক্ষে থাকবে না। ছোট বধূটি তখন ওপরে বিস্ময় বিস্ফারিত নেত্রে আয়নাখানার সম্মুখে দাঁড়াইয়া ভয়ে ঠক ঠক করিয়া কাঁপিতেছিল। মিথ্যা তো নয়, দেবী প্রতিমার মুখে যে তাহারই মুখের প্রতিবিম্ব। মেয়ে মহলে সেই কথারই আলোচনা চলিতেছে। প্রতিচ্ছবি এত সুস্পষ্ট যে কাহারও চোখ এড়ায় না। দেবতার কাছে অপরাধ, মানুষের কাছে অপরাধ, অপরাধের বোঝা যমুনার মাথায় পাহাড়ের মতো চাপিয়া বসিয়াছে। তাহার ওপর তাহার স্বামী। ভয়ে সে থরথর করিয়া কাঁপিয়া উঠিল। কিন্তু যমুনার ভাগ্য ভালো যে অমূল্য পূজার কয়দিন বাড়িমুখই হইল না। গ্রামে পূজা বাড়িগুলির বলিদানের খবরদারি করিতেই তাহার কাটিয়া গেল। হাঁড়ি কাটে পাঠা লাগাইলে সে ঘাটটা সোজা করিয়া দেয়, খানিকটা ঘি ডলিয়া একটা থাপ্পড় মারিয়া বলে, লাগাও আপ। বলিদান হইলে ঢাকি এবং ঢুলিদের মধ্যে লাঠি লইয়া পাঁয়তারা নাচ নাচে। রাত্রে কোনোদিন লোকজনে ধরাধরি করিয়া তুলিয়া লইয়া আসে, কোনোদিন আবার কোথায় পড়িয়া থাকে, তাহার ঠিকানা কেহই জানিতে পারে না। বিজয়া দশমীর দিন কিন্তু কথাটা তাহার কানে উঠিল। কানে উঠিল নয়, সে সেদিন স্বচক্ষেই দেখিল। গ্রামেও সেদিন এই আলোচনাটা ওই ঢাক ঢোলের বাদ্যের মতোই প্রবল হইয়া উঠিল। চাটুর্যে বাড়ির বাউরি ঝি মাঝপথ হইতে ছুটিয়া আসিয়া বলিল, ওগো মা, দাদা বাবু আজ খেপে গেছে, লাঠি নিয়ে সে যা করছে, আর বলছে আমার বইয়ের মতো আর অপ অপ করছে। বারোসিদ্ধ লোক শিহরিয়া উঠিলেন। সমস্ত বাড়িতে যেন একটা আতঙ্কের ছায়া নামিয়া আসিল। অমূল্যের এই কয়দিনের অনুপস্থিতিতে চৈতন্যহীনতার অবকাশে যমুনা খানিকটা সুস্থ হইয়াছিল, কিন্তু আজ আবার সেই আতঙ্কের আকস্মিক আগমন সম্ভাবনায় সে দিশেহারার মতো খুঁজিতেছিল পরিত্রাণের পথ। তাহার ওপর সমস্ত গ্রামটা নাকি তাহার কথা লইয়া মুখর। এই লজ্জা সে রাখিবে কোথায়? আপনার ঘরে সে লুকাইয়া গিয়া বসিল দুইটা বাক্সের আড়ালের মধ্যে। নিচে বাড়ির মধ্যে ওই আলোচনায় চলিতেছে, পাশের বাড়িতেও ওই কথা। খোলা জানালাটা দিয়া যমুনা স্পষ্ট শুনিতে পাইল, ছি ছি ছি। কিছুক্ষণ পরই অমূল্য ফিরিল নাচিতে নাচিতে। অপ অপ, মা কই মা, পেন্নাম করি। আচ্ছা আচ্ছা বউ করেছ মা, ফার্স্ট, চাকলার মধ্যে ফার্স্ট। দুর্গা মায়ের মুখ ঠিক বইয়ের মতো মা, দুর্গা প্রীতি মেয়ে। এই ছোট বউ, এই কই ছোট বউ কই? কিন্তু কোথায় ছোট বউ? সমস্ত বাড়ির মধ্যে ছোট বউয়ের সন্ধান মিলিল না। সমস্ত রাত্রি অমূল্য পাগলের মতো চিৎকার করিয়া ফিরিল। পরদিন চণ্ডীমণ্ডপে পূজার খরচের জন্য রাজ্যের লোক আসিয়া জমিতেছিল। সকলে বৃত্তি পাইবে, নানা বৃত্তি, কাপড়, পিলসুজ, ঘড়া, গামছা, পূজার যত কিছু সামগ্রী, মায় নৈবেদ্য পর্যন্ত বৃত্তি বিলি হইবে।
কুমারীশও এই গ্রামের মুখে আসিতেছিল, তাহারও পাওনা অনেক। পরনে তাহার নতুন লাল পেড়ে কোড়া কাপড়, গলায় কোড়া চাদর, বগলে ছাতা, হাতে একটা পুটুলিতে বাঁধা কয়টি মাটির পুতুল এবং খেলনা। সে হন হন করিয়া গ্রামে প্রবেশ করিল। প্রতিমাবাহকেরা জল হইতে দেবী প্রতিমার খড়ের ঠাট তুলিয়া আনিয়া চণ্ডীমণ্ডপে নামাইয়া দিয়া বিদায়ের জন্য দাঁড়াইল। তাহারা চাহিল, মা, বিসর্জনের বিদায় আমাদের, মুড়কি নাড়ু। ঠিক সেই সময় বাড়ির ঝি দেখিল খিড়কির ঘাটে যমুনার দেহ ভাসিতেছে। তাড়াতাড়ি তোলা হলো বিবর্ণ শবদেহ। অমূল্য আছাড় খাইয়া কাঁদিয়া পড়িল। কুমারীশ বাড়ির মধ্যে প্রবেশ করিয়া বজ্রাহতের মতো দাঁড়াইয়া রহিল। এতক্ষণ আপনারা শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প প্রতিমা। গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইরকমই ভিন্ন স্বাদের নতুন একটি গল্প নিয়ে হাজির হয়ে যাব সামনের শুক্রবার সন্ধে ঠিক 7টায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শুনতে থাকবেন বং গল্পসাথী। ধন্যবাদ।